তথ্য প্রমাণ কলকাতা পুলিশ এবং সিবিআই কেউই জজের সামনে দাঁড় করাতে পারেনি। সঞ্জয় সাহাকে কী করে হবে? 5 দিনে পুলিশ যেটা করেছিল সিবিআই তাইতেই তকমা লাগিয়েছে। আমাদের তো আটকে রাখা হয়েছিল। আমরা চেষ্টা করেছিলাম পিটিশন দিয়ে ওকে সাক্ষী দেওয়ার জন্য, সিবিআই সম্পূর্ণ বিরোধিতা করে সেই সাক্ষী গ্রহণ করতে দেয়নি। সিবিআই মোটেও ভালো কাজ করছে না। সঞ্জয় রায়কে সামনে দাঁড় করিয়ে সমস্ত কেসটাকে অন্যকে আড়াল করে। সঞ্জয়ের যে লয়াররা তারাও সঞ্জয়কে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করেনি এবং সিবিআইও সঞ্জয়কে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করেনি। আমরা চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টকে প্রথম দিন থেকে দায়ী করে আছি। নমুনা সংগ্রহ হয়েছে 9 তারিখ, ফরেন্সিকে 14 তারিখে পাঠানো হয়েছে। আর কোনো বাবা মাকে যেন আমার মতো যেন কোনো স্বপ্ন হারিয়ে বেঁচে থাকতে না হয়, সেটা আমি করে যাব। একেবারে 9 আগস্ট থেকে আজ পর্যন্ত যখন 6 মাস হতে কয়েকদিন বাকি সেই আরজি করে নৃশংস খুনের ঘটনার বাবা মা কী বলছেন, মূলত তাদের সন্তান হারানোর যে যন্ত্রণা, যে বেদনা, তা সবার চেয়েও বেশি হলেও রাজনীতি, বিতর্ক, তদন্ত, প্রশ্ন, পুলিশ, মুখ্যমন্ত্রী সব নিয়ে আবার নতুন করে মাথাচাড়া দিচ্ছে আরজি করে ঘটনা। আমার সঙ্গে রয়েছেন তারা। আপনারা বারবার অভিযোগ করছেন যে তদন্ত প্রক্রিয়া চলেছে, পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে, সিবিআই জড়িত, 152 নম্বর পৃষ্ঠার কথা আপনারা বলছেন, সীমা পাহুজার যে ভূমিকা, সব মিলিয়ে কোর্টের যে রায় এবং যে তদন্তের গতি প্রকৃতি, আপনার এখনকার অবস্থানকে আপনারা কী মনে করছেন? সত্যি কথা বলতে কি, জজ সাহেবের ওপরে আমরা সম্পূর্ণ আস্থা রেখেছিলাম এবং উনি আমাদের আস্থার মর্যাদা দিয়েছেন। আমরা যে আর্গুমেন্ট দিয়েছিলাম, আর্গুমেন্টের সবকটা প্রশ্নের হয়তো জবাব দেননি, কিন্তু উনি যে দিকটা আলোকপাত করেছেন, পুলিশের গাফিলতি, সিবিআইয়ের গাফিলতি, কলেজ কর্তৃপক্ষের গাফিলতি এবং স্বাস্থ্য দপ্তরের যে ভূমিকা আমার মেয়ের মৃত্যুর এবং তদন্তের ব্যাপারে, সেই সমস্তগুলো আলোকপাত করেছেন। এবং পুলিশ যে সাক্ষ্য দিয়েছে ওনার সামনে দাঁড়িয়ে উনি আশ্চর্য হয়ে গেছেন যে পুলিশের পক্ষে এটা কি সম্ভব। একটা 132 নম্বর পেজে আছে, সৌরভ ঝা বলে একজন ইন্সপেক্টর যিনি সাক্ষ্য দিচ্ছেন জজের সামনে দাঁড়িয়ে, উনি বলছেন গর্বের সঙ্গে যে আমরা যখন জিডি খবর পাই, জিডি লেখার জন্যে আমার জিডি ডায়েরিতে একটা কলম ছেড়ে রেখেছিলাম এবং এরা পরে রাত্রিবেলা ওই জিডিটা আমি এন্ট্রি করি। কতটা দুঃসাহস হলে জজের সামনে দাঁড়িয়ে আজকে একটা পুলিশ এরকম কথা বলতে পারে, যেখানে সিপি, এসিপি এবং সোফিয়া মল্লিক হোমিসাইড ইন্সপেক্টর উপস্থিত, সেখানে দাঁড়িয়ে কাকে বলবো? আমরা তো তখন মুখ্যমন্ত্রীর প্রতিনিধি, এরা মুখ্যমন্ত্রীর আদেশ ছাড়া এরা কখনোই এই তদন্ত করতে সেমিনার রুমে আসেনি। আমাদের এটা সম্পূর্ণ ধারণা এবং এটাই ঘটনা। তারপরেও যদি তথ্য প্রমাণ লোপাট হয়, আমার বিচারের জন্য নানান জায়গায় ঘুরে বেড়াতে হয়, তার মানে কি? তার মানে মুখ্যমন্ত্রীর নির্দেশ এরকম ঘটনা ঘটানো হয়েছে। সেই জন্যই আজকে আমরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলতে বাধ্য হচ্ছি যে ওনারও এই রায়ের কপি পড়ে ওনার ক্ষমতা থেকে সরে যাওয়া উচিত এবং ওনার পদত্যাগ করা অবশ্যই প্রয়োজন। এবং আমাদের যে লোকাল এমএলএ, লোকাল 17 নম্বর ওয়ার্ডের কমিশনার সোমনাথ দে এবং আমার প্রতিবেশী সঞ্জীব মুখার্জি, এরা 3 জনে মিলে যে শেষ প্রমাণ, তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত, যে আমার মেয়ের দেহ যে একটা প্রকৃত প্রমাণ, সেই প্রমাণটাও লোপাট করেছে যারা তৎপর হয়ে, তাদেরও কঠোর শাস্তি হোক, আমি এটাই সবার কাছে চাইব। এবং সিবিআই যে কাজটা করছে, সিবিআই মোটেও ভালো কাজ করছে না। আমি সীমা পাহুজার কাছে এর কৈফিয়ত তলব করব। কাকিমা, আপনারা বারবার অভিযোগ করেছেন এবং সিবিআইয়ের কাছেও আপনারা গিয়েছেন, আপনাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আপনাদের বয়ান রেকর্ড করা হয়েছে, সেখানে দাঁড়িয়ে আপনারা যখন বারবার এই বিষয়গুলো নিশ্চিত তাদের বলেছেন, তাহলে পুলিশের মতো আপনাদের অভিযোগ অনুযায়ী তথ্য প্রমাণ লোপাট বা তদন্তের ক্ষেত্রে কি সিবিআই কোনোভাবে জড়িত? আমার মনে হয় জড়িত, কারণ সিবিআইকে আমরাই অনেক তথ্য দিয়েছি যে এদের জিজ্ঞাসাবাদ করুন। আমার মেয়ের সঙ্গে সেই রাতে যে 4 জন খাওয়া দাওয়া করেছে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুন, সুমিত রায় তফাদারকে জিজ্ঞাসাবাদ করুন, সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করুন এবং এইচওডি অরুণাভ দত্ত চৌধুরী, এদের সবাইকে জিজ্ঞাসাবাদ করুন। তাছাড়াও আমরা আরও কয়েকটা নাম দিয়েছি যে তারা সেই রাতে ওইখানে ছিল। তাছাড়া ক্রাইম সিনে দেখা গেছে অভিক দে, বিরূপাক্ষ, তারপরে যে ফরেন্সিক ডিপার্টমেন্টের দেবাশিস সোম, ওনারা পুলিশের সামনেই ওখানে কী করছিল। পুলিশ তো প্রথমে গিয়ে একটা ডেড বডি দেখলে আমরা দেখেছি একটা করিডর দেবে, করিডন করে রাখবে, সেটা পর্যন্ত কর্ডন করবে, সেটা 9 তারিখ থেকে ওরকমই ছিল। এবং আমরা দেখেছি যে নমুনা সংগ্রহ হয়েছে 9 তারিখ, সেটা 14 তারিখ ফরেন্সিকে 14 তারিখে পাঠানো হয়েছে।
এত গাফিলতি, এ তো গাফিলতি নয়, এটা ইচ্ছাকৃত গাফিলতি। সৎকার নিয়ে ঠিক কী ঘটেছিল শ্মশানে? আমরা প্রত্যেকে জানি আপনাদের সই নেওয়া না নেওয়া, বডি তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া, লোকাল এমএলএর কথা বলছেন, বিষয়টি ঠিক কী ছিল? প্রথমে তো আমি বলেছিলাম এখানে পোস্টমর্টম করাবো না, যে যারা আমার মেয়েকে খুন করেছে সেখানে করাবো না, কিন্তু ওই আশিস পান্ডে যে তার নাম, তা তো তখন জানতাম না, তারাই কতগুলো ওই ক্রিমিনাল লোক এসে এই করব ওই করব আমাদের বুঝিয়ে ওখানেই করিয়েছে। আমাদের কোনো কথা শোনা হয়নি। শারিফ হাসান এবং তার বাহিনী এবং তারা সব দেখাশোনা করছিল। যাই হোক, যখন পোস্টমর্টমে নিয়ে গেল, ওর বাবা তখন টালা থানায় ওই ডায়েরি করতে গেছিলো, কমপ্লেন লেখাতে। তখন আমাকে ডেকে নিয়ে যায় যে এখানে সাইন করতে হবে বডি হ্যান্ডওভার নেওয়ার কাগজে। তখন আমি বলি ওর বাবা আসুক। তা তখন আর দেরি সহ্য হচ্ছিল না ওদের। আমাদের এই এমএলএ এবং কতগুলো পুলিশ মিলে আমাকে ওখানে সাইন যেই করা হলো, তখন দেখি ওর বাবাও ওখানে এসে গেছে, কিন্তু আমার মেয়ের ডেড বডি আর নেই। আমার বাড়ির লোক, আমি ভাবছি বাড়ির লোক কই, বাড়ির লোকের সঙ্গে কথা বলবো, তারা কিভাবে বাড়ি আসবে, বা আমার মেয়ের বডির সঙ্গে আমরা না থাকতে পারি, আমার বাড়ির লোক থাকবে। এত বাড়ির লোক আমার সকাল থেকে সেখানে প্রেজেন্ট, তারা কি করে বাড়ি আসবে? তাদের সঙ্গে আমরা কথাও বলতে পারলাম না। আমাদের গাড়িতে আমাদের জোর করে ঢুকিয়ে দেওয়া হলো। তারপর আমাদের গাড়িতে ধামাধাম মারছিল পুলিশ, যাতে আমরা তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে যাই। তখন আমি নেমে বললাম যে প্লিজ, আমার মেয়েটা চলে গেছে, তার প্রিয় শখের জিনিসটা এভাবে আপনারা নষ্ট করে দেবেন না। তারপরে আর মারেনি। তখন আমার মেয়ের দেহ না দেখতে পেয়ে বাড়ির লোককে আমরা দেখতে পেলাম না, তারা কিভাবে এসেছে না এসেছে সেটাও আমরা জানতে পারলাম না। আমরা তখন মেয়ের দেহ দেখতে না পেয়ে টালা থানায় গেলাম। আমরা দুজনেই বললাম টালা থানায় চলো, এবং আমাদের এক প্রতিবেশীও আমাদের সঙ্গে ছিল। সেক্ষেত্রে পুলিশ আমাদের ড্রাইভারকে অন্য গাড়িতে পাঠিয়ে গাড়ি লক করে, মানে আমাদের সেখানে নামতেও দেওয়া হয়নি, কোনো কিছু করতেও দেওয়া হয়নি। সব কিছু তো হয়ে গেছে, কেন আপনারা এরকম করছেন, এরকম বোঝানো হচ্ছিল। প্রথমে গিয়ে দেখলাম 8-10 জন পুলিশ। সেদিন রাতে যারা ডিউটিতে ছিলেন তাদের দিকেই কি আপনারা অঙ্গুলি হেলন করছেন যে এই খুনের সঙ্গে সরাসরি তারাই জড়িত? তারপরে তাদের নাম কি আপনারা সিবিআইকে বলেছিলেন? অনেকবার বলেছি, এবং কোর্টের মাধ্যমে একটা চিঠি সিবিআইকে আমরা দিয়েছি, তার কোনো উত্তর আমাদের দেয়নি। কি লিখলেন, মানে কি জানিয়েছিলেন? ওই যাদের নাম টাম দিয়ে লেখা হয়েছিল, যাদের যাদের আমাদের সন্দেহ তালিকা, আমরা তো তথ্য দিতে পারি সিবিআইকে, আমরা তো প্রমাণ দিতে পারি না। তথ্য দিলে সিবিআই সেগুলো তথ্যগুলো খতিয়ে দেখে প্রমাণ, যদি তাদের সন্দেহ হয় প্রমাণ জোগাড় করে অবশ্যই তাদের শাস্তি দেওয়া উচিত ছিল, কিন্তু সে তো করেনি। পুলিশ তথ্য প্রমাণ লোপাট করলো বলে অভিযোগ করছেন, সিবিআই কিছু করলো না। কারো কিছু না করা এর কারণ কি বলে আপনার মনে হয়? সিবিআই যে কিছু করেনি সেটা তো জাজ সাহেব তার ওই রায়তেই দেখিয়ে দিয়েছেন, এবং 5 দিনে পুলিশ যেটা করেছিল সিবিআই তাইতেই তকমা লাগিয়েছে। এবং সীমা পাহুজা নিজে স্টেটমেন্ট ওখানে দিয়েছেন, 14 তারিখের পরে উনি আর আরজিকর হসপিটালে যাননি, এবং সেদিন রাতে ডিউটিরত যে নার্স গ্রুপ ডি তাদের কাউকে জিজ্ঞাসাবাদও করেননি। একটা আশ্চর্য খবর বলি, মিতার মানে আমার মেয়ের মানে আমার ওয়াইফকে সাক্ষী রাখা হয়নি, এবং যখন আমরা প্রথম দিকে কোর্টে যেতে পারছিলাম না উকিল এবং সিবিআইয়ের গাফিলতির জন্যে, এবং যখন আমরা কোর্টে গেছি আমরা চেষ্টা করেছিলাম পিটিশন দিয়ে ওকে সাক্ষী দেওয়ার জন্যে, কিন্তু সিবিআই সম্পূর্ণ বিরোধিতা করে সেই সাক্ষী গ্রহণ করতে দেয়নি। মানে যিনি মারা গিয়েছেন তার মাকে সাক্ষ্য গ্রহণ করানো হয়? তার মার সাক্ষ্য গ্রহণ হয়নি। যেহেতু আপনি তো ঘটনার পরের দিন ঘটনাস্থলে ছিলেন, তবু আপনাকে সিবিআই ডাকলো না? আমাকে ডাকেনি, আমাদের বাড়ির লোক কাউকে, আমার যে যা তার ছেলে, তারপর আমাদের অনেক সবাইকেই তো ডাকা উচিত। আমাদের বাড়ির লোক, আমাদের তো আটকে রাখা হয়েছিল, আমাদের বাড়ির লোক যেটা দেখেছে আমি দেখিনি, তাদেরও সাক্ষী রাখা হয়নি। এর কারণ কি বলে মনে হয় আপনার? যে সিবিআইয়ের গাফিলতি বলছেন, পুলিশের গাফিলতি, একই সুরে প্রত্যেকে কথা বলছে, কারণ কি, গভীর কারণটা কি বলে মনে হয়? সঞ্জয় রায়কে সামনে দাঁড় করিয়ে সমস্ত কেসটাকে অন্যকে আড়াল করা, আর কিছুই না। যারা সেদিন ডিউটিতে ছিলেন, যে সমস্ত চিকিৎসকরা বা বন্ধুরা, আপনার মেয়ের বন্ধুরা বা ওখানে স্টাফ, তাদের মধ্যে থেকে কাদের দিকে আপনার কজনের দিকে মূলত আপনারা সন্দেহ প্রকাশ করছেন যে এরা এই খুনের সঙ্গে জড়িত? শুধু সঞ্জয় একা নয়। প্রথম যে 4 জন আমার মেয়ের সঙ্গে ডিউটি ছিল, সেদিন ডিউটিতে ডাক্তার, জুনিয়র ডাক্তার, একজন ইন্টার্ন, একজন হাউস স্টাফ, এবং আমার মেয়ের যে ভিপি সুমিত্রা তপাদার, এদেরই দিকে আমাদের মেইন আঙ্গুল। এরা সন্দীপ ঘোষ যদি খুনের সঙ্গে জড়িতও না হয়, কিন্তু এরা সমস্ত কিছু তথ্য জানে, এবং চেস্ট ডিপার্টমেন্টের সবাই চেস্ট জানে। ডিপার্টমেন্টের সবাইকে আমরা এখন দোষী সাব্যস্ত করছি এই কারণে, চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের পাশে যে বাথরুমটা 10 তারিখ ভাঙা হয়েছে, সেটা চেস্ট মেডিসিনের সমস্ত ছাত্রছাত্রীরা
সেখানে অনুমোদন দিয়ে সই করেছে, এবং সই করা লিফলেট মানে সেই যে চিঠির কপিটা সেটাও আমরা সংবাদ মাধ্যমে দেখেছি। তাদের যদি ইন্টেনশন না থাকতো তাহলে তারা কেন করবে এসব কাজ? তারা যদি অন্যায়ের প্রতিবাদ করে, এমন তো নয় যে তাদের তখন মেরে ফেল, তখন তো সিআইএসএফ বা পুলিশ তখন সমস্ত ব্যাপারটা দেখছে, তাদের তো মেরে ফেলতো না, তারা ইচ্ছাকৃতভাবে এটা করেছে, তারা জড়িত বলে। আমরা তো প্রথম যেদিন বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি, আমরা চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টকে প্রথম দিন থেকে দায়ী করে আসছি, কিন্তু সিবিআই সেই চেস্ট মেডিসিনের 4 জন ডাক্তারকে সাক্ষীর তালিকায় রেখেছিল, কিন্তু 2 জন ডাক্তারের সাক্ষী নিয়েছে, এবং তাদের সাক্ষীর মধ্যে কতটা গড়মিল সেটা যে কোনো লোক দেখলে, অর্ক সেন এবং গোলাম আজম যে সাক্ষী দিয়েছে সেটা দেখলে যে কেউ বুঝতে পারবে। এবং আরও একটা কথা বলি, ক্যালকাটা পুলিশের যিনি আইও ছিলেন রূপালী মুখার্জি, সেদিন আমরা কোর্টে উপস্থিত ছিলাম যেদিন ওনার ক্রস এক্সামিন হচ্ছিল। উনি এই যে তদন্তভারটা নিয়েছেন এবং 4 দিন ওনার কাছে তদন্তটা ছিল, উনি যে 4 দিন কোনো কাজ করেননি তার একটা প্রমাণ হচ্ছে, যখন জজ সাহেব জিজ্ঞেস করছে, যে ক্রস হচ্ছে, যখন ডিফেন্স জিজ্ঞেস করছে, কোনো কোশ্চেন করছে, উনি তার কোনো সঠিক জবাব দিতে পারছে না, তখন জজ সাহেব বাধ্য হয়ে বললেন যে আপনি কেস ডায়েরিটা দেখেই বলুন, ওনারা যে প্রশ্ন করছেন তার উত্তরগুলো কেস ডায়েরিটা দেখেই দিন। মানে আমার তো মনে হয় ওখানে কোনো জজ সাহেব যদি একটু ওনাকে ধমকি দিতেন, ও মনে হয় কাঠগড়া থেকে পড়ে যেত, এরকম একটা পরিস্থিতির মধ্যে ছিল। ও প্রচণ্ড নার্ভাস ছিল, তার মানে ও কোনো কাজই করেনি ওই 4 দিন। তারপরেও আমাদের মুখ্যমন্ত্রী বলছেন সঞ্জয়ের ফাঁসি হলো না কেন? ফাঁসি কী করে হবে? সঞ্জয়ের ফাঁসি দেওয়ার জন্য তথ্য প্রমাণ কলকাতা পুলিশ এবং সিবিআই কেউই জজের সামনে দাঁড় করাতে পারেনি, তাহলে তার ফাঁসি কেন হবে? এই জন্য এর প্রতিবাদ করে উনি হাইকোর্টে চলে যাচ্ছেন, কিন্তু ওনার পুলিশ কী কাজ করছে, ওনার অন্তর্গত পুলিশ এবং যেখানে সিপি এসিপি প্রেজেন্ট সেখানে কী কাজ হচ্ছে উনি জানেন না? এটা যদি উনি বলেন মিথ্যা কথা বলছেন। তার জন্যই তো বলছি, উনি রায়ের কপিটা ভালো করে একবার পড়ুন, তারপরে যদি ওনার ইচ্ছা হয় যে আমি ক্ষমতা ধরে রাখুন, যদি সেটা ওনার রায় শিয়ালদা কোর্টের রায় সঠিক হয়, ওনার অবশ্যই এই মুহূর্তে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা উচিত। আমি কোনো রাজনীতি বা কোনো লোকের কাছ থেকে ইনফ্লুয়েন্স হয়ে করছি না, জজের ওপর পূর্ণ আস্থা রেখে এবং রায়ের কপি দেখে ওনাকে এই প্রস্তাবটা দিচ্ছি আমি। চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে যে সমস্ত চিকিৎসকরা সেদিন দায়িত্বে ছিলেন তারাই জানেন যে আসল খুনি একজন না একাধিক, এটাকে বিস্ফোরক অভিযোগ। তা বারবার আপনারা বলেছেন বিভিন্ন জায়গাতে, তা সত্ত্বেও সেই তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে না, তাদেরকে লুকিয়ে দেওয়ার চেষ্টা। আমি মানছি মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ করলো না আপনাদের দেখে, সিবিআই একসুরে গাইছে বলে আপনারা অভিযোগ করছেন। তাহলে কোথাও গিয়ে মনে হচ্ছে কেন্দ্র রাজ্য সবাই মিলেমিশে কোথাও একটা বড় গাফিলতির ইঙ্গিত কি পাচ্ছেন আপনারা? তার জন্য আমরা এই যে কোশ্চেনগুলো কোর্টের কাছে রেখেছি এবং কোর্টের কাছে তার সেই প্রশ্নের জবাব চেয়েছি। আমরা কোনো সরকার, কোনো দল বা কোনো রাজ্যের কাছে আমরা এই প্রশ্নের জবাব চাইনি, কোর্টের কাছে এই প্রশ্নগুলোর জবাব চাই। কোর্ট কীভাবে জবাব দেবে, কোর্ট সেটা ভালো করে চিন্তাভাবনা করে অবশ্যই সিদ্ধান্ত নেবে। ওই ডিপার্টমেন্টের ডাক্তার বা যারা ওনার সহকর্মী বিরুদ্ধে কোনো সন্দেহ আপনার কাছে প্রকাশ করতে দিদি মৃত্যুর আগে পর্যন্ত? এটা কখনো বলেনি প্রকাশ, তবে সুমিত রায় তফাদার আমার মেয়ের সঙ্গে ভালো ব্যবহার করতো না। 6 মাস আগে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন ছুটি চেয়েছিল, স্যার আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আমার ছুটি চাই, কিন্তু দেয়নি, বলেছে তোর রোজ কলেজে আসতে হবে। তখনও ওলা করে যেত আর আসতো, মানে পায়ে চোট পেয়েছিল, মুখে চোট পেয়েছিল। এবং যে ভ্যানিলা কৃষ্ণন বলে ফার্স্ট ইয়ার পিজিটি, সেও আমার মেয়ের সঙ্গে মিসবিহেভ করতো, সেটা নিয়েও তার জিজ্ঞাসাবাদ হয়েছে। আপনারা বলেছিলেন এই ভ্যানিলা কৃষ্ণনের নাম আপনারা বলেছিলেন সিবিআই কে? তার জিজ্ঞাসাবাদ হয়েছে 1.5 মাস ধরে, মানে কিন্তু আমরা সেই জিজ্ঞাসাবাদের প্রতিফলন কোনো সিবিআইয়ের কোনো কাগজে ওরা যে জিজ্ঞাসাবাদ করে তার কোনো প্রতিফলন কোনো কিছু। এই যে সুমিত রায় তফাদার জজ সাহেবের সামনে বলেছেন যে বিকেল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত অভয়াকে হসপিটালে পাওয়া যাচ্ছিল না, সে নিরুদ্দেশ ছিল। এটা উনি কি করে জানলেন? উনি তো নিজেই হসপিটালে ছিলেন না। আমার মেয়ে সেদিন ওপিডি ডিউটি ছিল, ওপিডি থেকে এসে সে তার আন্ডারে যে পেশেন্ট ভর্তি হয়েছে সেগুলো দেখে 5টার সময় যে এসে খাচ্ছিল, তখন খেতে খেতেই আমাকে ফোন করেছিল। একটু জ্বর ছিল গায়ে, আমি ওদের সহপাঠীর সাথে কথা বলেছিলাম, তিনি বলেছিলেন সেদিন আমি বলেছিলাম একটু ছুটি নে, বললো মা এই নাইট ডিউটিটা করলে আমার আর এই মাসে নাইট ডিউটি থাকবে না, তখন আমি একটু রেস্ট পাবো, তাই আমি ছুটি নেব না, জ্বরই ছিল। তো ওই 5টার সময় আমাকে ফোন করলো খেতে খেতে, তখন একটা ছেলেও ওখানে ঢুকলো, তার সঙ্গে কথা বলছিল। আমি বললাম কার সঙ্গে কথা বলছিস? তখন ও বলল ওরও খাওয়া হয়নি সকাল থেকে, তাই আমি আমার থেকে একটু খাবার ওকে খেতে বলছি। তার মানে সে হসপিটালেই ছিল। এবং 8টার সময় আমার সাথে কথা হয়েছে,
সে তখন একটু শুয়েছিল, আমি কথা শুনে বুঝতে পেরেছি, বললাম শুয়ে আছিস? বললো হ্যাঁ মা, এখন একটু পেশেন্টের চাপ কম আছে, একটু শুয়ে আছি। তাহলে ওনারা কি করে বলছেন যে ও হসপিটালে ছিল না? সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। আপনার কি মনে হয় যে আগামী দিনে আপনারা যে অভিযোগ বারবার করছেন উচ্চ আদালতে যাবেন বিচার ব্যবস্থার জন্য, আবার এই মামলা রিওপেন বা নতুন করে তদন্তের জন্য সুবিধা হবে? সঞ্জয় রায়কে বাঁচিয়ে রাখা বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার প্রতি কি আপনার ফাঁসি চাইছেন না? অনেকেই বলছেন যে ফাঁসি না দেওয়াটা সুবিধে মনে হয়, সুবিধা হবে। এখানে আমাদের কিছু চাওয়ার নেই, জজ সাহেবের উপরে সম্পূর্ণ আস্থা রেখে জজ সাহেব যেটা ভালো মনে করেছেন সেই রায় দিয়েছে। এখানেও হাইকোর্টের বিচারক যদি দেখেন ওর বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ আছে, ওকে ফাঁসি দেওয়া উচিত, মৃত্যুদণ্ড দেওয়া উচিত, তাহলে দেবেন। এটা আমাদের কি, এটা জজ সাহেবরাই যেটা ভালো মনে করবেন সেটা করবেন। সঞ্জয়ের আইনজীবীরা বলছেন, ভিসেরা রিপোর্ট নিয়ে বলেছেন, সঞ্জয়ের আইনজীবীরা বলছেন সঞ্জয় ঠিক করে সহযোগিতা করেনি, নাম বলছেন অনেকের। আপনাদের মনে হয় যে এই সঞ্জয়, তাকে ঠিক করে জিজ্ঞাসাবাদ যদি সিবিআই করতো বা তার যদি নানান টেস্ট, পলিগ্রাফ টেস্ট, বিভিন্ন রকম যা যা টেস্ট হয় সেগুলো করা হতো, তাহলে আপনারা যে অভিযোগ বারবার করছেন এই খুনে আরও কেউ জড়িত উঠে আসতো? আমাদেরও অভিযোগ আছে যে সঞ্জয়কেই পুলিশ, তার কোনো প্রতিফলন তো পুলিশ কেন, সঞ্জয়ের যে লয়াররা তারাও সঞ্জয়কে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করেনি এবং সিবিআইও সঞ্জয়কে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করেনি। সিবিআইয়ের কাছে 55 দিন ছিল, সিবিআই সেরকমভাবে কোনো জিজ্ঞাসাবাদ সিবিআইকে করি। চাইছেন দুজনকে একই প্রশ্ন, কি চাইছেন? আমরা চাইছি কোর্টের কাছে, এখন আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি, কোর্ট আমাদের ঠিকমতো রায় দিক এবং গাইডলাইন দিক, আমরা কীভাবে তদন্ত আগে নিয়ে যাব। আমি চাই, আমি তো সঠিক মেয়েকে অপরাধীরা- হারিয়েছি, আমার মেয়ে যেই বিচার হোক না কেন আমার কাছে আর ফিরে আসবে না। কিন্তু প্রকৃত যারা অপরাধ করেছে আমার মেয়ের সঙ্গে, তাদের যেন প্রকৃত সাজা হয়। আমার মেয়ের স্বপ্ন যারা পূরণ করতে দেয়নি, তারা যেন স্বপ্ন পূরণ করে ঠিকমতো রাত্রে না ঘুমাতে পারে। আমাদের যেমন ঘুম চলে গেছে, সব স্বপ্ন চলে গেছে, যারা মেয়ের আমার প্রকৃত অপরাধী তাদেরও যেন সব কিছু চলে যায়। তাই সমস্ত দেশবাসী, সমস্ত রাজ্যবাসী, সমস্ত বিশ্ববাসীকেই জানাবো, যারা আমার মেয়েকে সে ঘরের মেয়ে মনে করেছেন সেই 9 তারিখ থেকে, তারা প্লিজ হতাশ হবেন না, ধৈর্য হারাবেন না। বিচার আমরা ঠিক ছিনিয়ে আনবই, শেষ রক্তবিন্দু দিয়ে আমরা লড়াই করব। শাসক দল, বিভিন্ন দল অভিযোগ করছে যে আপনারা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্য রাজনৈতিক দলের কথা শুনে নানান মন্তব্য আমরা করছে। আমাদের সব হারিয়ে কোনো তাদের মতলব, আমরা কোনো যাব না। রাজনীতি, যেই আসুক আমাদের কাছে পতাকা ছাড়া আসুক, সবাইকে আমাদের স্বাগত। আমরা এবং কেউ যদি সমস্ত মনে করে, নাগরিকদের পাশে চাই। কেউ যদি মনে করে আমরা অন্য রাজনীতি দলের ইনফ্লুয়েন্সে কাজগুলো করছি, অবশ্যই না। আমরা সমস্ত তথ্য প্রমাণ, এবং তারা নিজেরাই তথ্য প্রমাণগুলো দেখুক, রায়ের কপিগুলোটা ভালো করে পড়ুক, তবে তাদেরও চোখ খুলবে। তারা নিজেদের বাঁচার জন্যে এই সমস্ত অভিযোগ আমাদের বিরুদ্ধে করছে। তারা যে অপরাধ করেছে সেই অপরাধের প্রতিফলন যেহেতু রায়ের কপিতে আছে, তাই নিজেদের আড়াল করার জন্য, নিজেদের আমরা বাঁচার যদি জন্য এই হসপিটালে আমার মেয়ে ডিউটিরত অবস্থায় মারা গেছে, তার মানে আমি মনে করি আমার মেয়ে তার দ্বিতীয় বাড়িতেই ছিল। আমি বলতাম ওকে হসপিটালে ঢুকে ফোন করবি, তো আমার আর কোনো টেনশন থাকবে না। সেখান থেকে যদি আমি প্রকৃত অপরাধীদের ধরা না পড়ে, প্রকৃত অপরাধীদের ধরে শাস্তি না দিতে পারি, তাহলে পরবর্তী প্রজন্মের জন্য আমি কি রেখে যাব? আমার মেয়ে আর আমার কাছে আসবে না, এটা আমি বারবারই সবাইকে বলবো। কিন্তু আর কোনো বাবা মাকে যেন আমার মতো 9 তারিখ না দেখতে হয়, যেন কোনো স্বপ্ন হারিয়ে বেঁচে থাকতে না হয়, সেটা আমি করে যাব একদম শেষ অবধি। যে বিচারের বাণী নিভৃত নীরবে কাঁদছিল কি না তা নিয়েও প্রশ্ন তুলছেন তারা বলছেন বিচার ব্যবস্থার প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে এবং যে তদন্ত নিয়ে গড়িমসি, গাফিলতি, প্রশ্ন, বিতর্ক, চর্চা নিরন্তর উঠেছে, সেই চর্চা শেষ হোক এবং তারা যে মেয়ে হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, তার সঠিক বিচার পান তারাও। ক্যামেরায় সুমনের সঙ্গে রবেন দাস, সংবাদ প্রতিদিন .in।